গত ক্লাসে ফাইল ট্যাব আর হচ্ছে হোম ট্যাবের কাজ শেষ হয়েছে, তাই তো? আমরা এখন ইনসার্ট ট্যাবের কাজটা দেখি। ইনসার্ট ট্যাব ফার্স্ট আছে কভার পেজ। আমার ট্যাব নিয়ে বা ইন্টারফেস নিয়ে আর কিছু বলার মেবি নাই, কারণ এই সেম একই নাম। ওই আগের যে সব কুইক অ্যাক্সেস বার, টাইটেল বার, স্ট্যাটাস বার সবই ঠিকঠাক, শুধু ট্যাবের টুলস চেঞ্জ হয়েছে, তাই তো? আমি ইনসার্ট ট্যাবে গেছি, এই অনুযায়ী টুল বারটা চেঞ্জ হয়েছে, এছাড়া কিছু না। আচ্ছা, এখানে আছে কভার পেজ। কভার পেজের কাজ হচ্ছে আমরা একটা ডকুমেন্ট লিখলাম বা একটা অ্যাসাইনমেন্ট লিখলাম, সেখানে কালারফুল বা বিভিন্ন ডিজাইন, যে কোনো কিছু যে কোনোভাবে আমি কভার পেজটা সুন্দর করতে চাই, অ্যাট্রাকটিভ করতে চাই এবং কভার পেজটা সবার প্রথমে রাখতে চাই, তাই না? আমি সাপোজ আমার 2-3 পেজ 4 পেজ বা 20 পেজ কাজ করা শেষ, মানে লেখা শেষ, অ্যাসাইনমেন্ট লেখা শেষ। এরপরে মনে পড়ছে যে আমি কভার পেজ করি নাই, কিন্তু আমি নিচে হচ্ছে পেজটা নিলে যত ব্ল্যাঙ্ক পেজ নিব আমার নিচে পেজ আসতেছে। আমার 20 পেজ যখন লেখা শেষ, এরপরে যদি আমি পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজটা নিচে চলে আসতেছে, নিচে তো আমি কভার পেজটা করতে পারবো না। কভার পেজ আমার ফার্স্টে লাগবে, তাই না? যখন আমার কভার পেজটাই লাগবে তখন আমি কভার পেজ নিব, ঠিক আছে? যখন আমি জানবো যে আমার শুধু কভার পেজটাই লাগবে তখন আমি কভার পেজটা নিব, এবং এখান থেকে নিয়ে এডিটও করতে পারবো। কভার পেজের বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা আপাতত স্যাম্পল হিসেবে একটা নিচ্ছি, আপনার যেটা প্রয়োজন এটা নিয়ে নেবেন। খেয়াল করেন, আমি 2টা পেজ ফার্স্টে নিছিলাম, একটা পেজ নিলাম, তারপরে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে 2টা পেজ নিছিলাম, এরপর হচ্ছে কভার পেজ নিলাম। কভার পেজ নেওয়ার পর এটা অটোমেটিক উপরে চলে আসছে, আমি যেই পেজেই থাকি না কেন, যেই পেজেই থাকি আমার কভার পেজটা অটোমেটিক প্রথমে চলে আসবে, 1 নাম্বার পেজেই চলে আসবে। এরপরে কাজ হচ্ছে এটাকে এডিট করা, কারণ এখানে যা আছে এগুলো আমার লাগবে না, আমার লাগবে অন্য কিছু। আমি আমার প্রয়োজন মতো আমি এডিট করে নেব। পিকচারটা লাগবে না, ডিলিট করে দিব, অথবা অন্য পিকচার লাগবে সেখান থেকে আমি পিকচার নিয়ে আসবো, এটা ডিলিট করে দিই, ওটা দরকার নেই। আবার যদি অন্য পিকচার লাগে, পিকচারে যাব, দিস ডিভাইস, অথবা আপনি যেখান থেকে পারেন পিকচার আনবেন, দিস ডিভাইস পিকচার আনবেন, এরপর কাজ শুরু করবেন, ঠিক আছে? আমার এখানে আচ্ছা, আমি এই ফুলের পিকচারটাই বেশি দেই, আপনাদেরও দেই। সাপোজ এই ফুলের পিকচারটা আমার লাগবে। এখন কথা হচ্ছে ফুলটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই তো? পুরো পেজ নিয়ে নিছে, খেয়াল করেন, পুরো পেজটা নিয়ে নিছে। আমার তো পুরো পেজ নেওয়া এরকম লাগবে না, ফুল ছোট করে দিই। এরপরে হচ্ছে এটাকে সরাবো কিভাবে, এই পেজটাকে, এই ফুলটাকে সরাবো কিভাবে? সরানোর জন্য প্রথমে আমরা যখন পিকচার নিব, এটা শুধু পিকচার না, পিকচারের ক্ষেত্রে স্মার্ট আর্ট চার্ট, এসবের ক্ষেত্রে হচ্ছে হবে আপনাদের বেশিরভাগ স্মার্ট আর্ট চার্ট এইগুলো লাগতে পারে, পিকচার এসবের ক্ষেত্রে হবে। আর কোনটার ক্ষেত্রে হতে পারে, আচ্ছা ওগুলো কাজ করার সময় দেখবো না যে কোনটার কোনটার ক্ষেত্রে হয়। কিন্তু এটা হচ্ছে নেওয়ার পরে আর সরতে চায় না বা জায়গা থেকে সরে না, না সরার কারণ হচ্ছে এটা র্যাপ টেক্সট করা থাকে না, তো আমরা হচ্ছে এটাকে র্যাপ টেক্সট করে নিব। আচ্ছা, র্যাপ টেক্সট এখানে নাই, আমরা রাইট ক্লিক করে না পেলে এটা পাবো পিকচার ফরম্যাটে, এখানেও র্যাপ টেক্সট অফ আছে। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে আমরা যখন ইনসার্ট থেকে কভার পেজটা নিলাম, কভার পেজের পিকচারটা এখানেই ছিল, ঠিক আছে? এখানকার পিকচার আমি এই ফরম্যাটে নিছি, এই কারণে এখানে আমি যদি অন্য একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নিই, ব্ল্যাঙ্ক ফরম্যাটে সরাইতে পারবো। আমি নিচের একটা খালি পেজে নিয়ে দেখাই যে একটা পিকচার নিই, এটা মানে রেখে দিলে আবার পরে ভুলে যাব, এই আর কি, এই কারণে একবারে দেখাই দিই। আচ্ছা, এরপরে কথা হচ্ছে ফুল নিলাম, ফুল নেওয়ার পর এটাকে র্যাপ টেক্সট করব। এরপর খেয়াল করেন র্যাপ টেক্সট এখন ভিজিবল আছে, হ্যাঁ এখানে আছে, অথবা ছবির পাশে এটাও আছে, কিন্তু প্রথমেই সবাই বুঝবে না, এই কারণে। আরেকটা হচ্ছে রাইট ক্লিক করে র্যাপ টেক্সট, ঠিক আছে? এটা র্যাপ টেক্সটের যে আইকনটা আছে, এটা আপনি এখন যদি না বুঝে কেউ এখান থেকে নাও যাইতে পারে, আমরা এখান থেকে বুঝলাম না, গেলামও না, দরকার নাই। এখন এটাকে আমি সরাবো, এর জন্য এখানে যাব, অথবা রাইট ক্লিক থেকে র্যাপ টেক্সটে গেলেও হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা থ্রো, যে কোনো একটা দিলেই হবে। আমি দিই ইন ফ্রন্ট অফ টেক্সট, একটা দিলেই হবে, যে কোনো একটা দিলে আপনি সরাতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে? এখন আমি এটা যে কোনো জায়গায় আমার প্রয়োজন মতো নিতে পারতেছি, তাই তো? আচ্ছা, এরপর কাজ হচ্ছে এইটুকুর কাজ তো মেবি পারেন, আমি করতেছি বাট বলতেছি না। এটা হচ্ছে জুম ইন জুম আউট করা, এটা বুঝবেন। এই বয়সে এসে জুম ইন জুম আউট বুঝবেন না এরকম কিছু নাই, বাট আমি করতেছি, বলি নাই, স্কিপ হয়ে যেতে পারে, এজন্য আবার বলে দিলাম যে এখান থেকে জুম ইন, আপনি এই পেজটাকে জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখি আমরা, এই পিকচার নেওয়ার পরে, পিকচারের ক্ষেত্রে যেহেতু নিছি, এটার ইয়াটা ক্লিয়ার করে দিই। পিকচার নেওয়ার পরে এখানে নতুন আরেকটা ট্যাব আসছে, পিকচার ফরম্যাট। খেয়াল করছেন এটা সবাই? পিকচারে বাইরে ক্লিক করি,
এই ফরম্যাট ট্যাবটা নাই, নতুন যে পিকচার ফরম্যাট ট্যাব ছিল ওটা নাই। তো আমি আবার পিকচারে যাই, পিকচারে ক্লিক করি, পিকচার ফরম্যাট নতুন একটা ট্যাব। তো আমাদের বুঝতে হবে এই পিকচারের জন্য যাবতীয় কাজ এটা হচ্ছে এই নতুন ট্যাবটাতে আছে, ঠিক আছে? আপনাদের এখানে শুধু ফরম্যাট ট্যাবের নামটা থাকতে পারে, হ্যাঁ শুধু ফরম্যাট থাকতে পারে। আমার এখানে পিকচার ফরম্যাট দেখাচ্ছে, আপনার এখানে শুধু ফরম্যাট নামও থাকতে পারে। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনার পিকচারের জন্যই, পিকচারে ক্লিক করবেন, অতঃপর আপনি এখানে ট্যাব দেখতে পাবেন। যদি বাইরে ক্লিক করেন এই ট্যাবটা থাকবে না, ঠিক আছে? ফরম্যাট ট্যাব হচ্ছে এই দিকেও থাকে অনেকের, আবার এটা হচ্ছে নতুন ট্যাব। যেটা নতুন ট্যাব কিভাবে বুঝবেন? আপনি ক্লিক করলে ওটা পাবেন, অথবা অবজেক্টে ক্লিক করলে পাবেন, অথবা পাবেন না। এই আচ্ছা, ফরম্যাট ট্যাবে আমরা যাই। পিকচার ফরম্যাট ট্যাবে পিকচারের রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। এটা হচ্ছে আপনারা যে পাওয়ার পয়েন্টও মেবি এই কাজটা করছেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয়। এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো কিছু নয়, জাস্ট একটা ফ্লাওয়ার। আপনি এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে হচ্ছে কালার, এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। আমি আপাতত কিছু ইউজ করতেছি না, ইফেক্ট থেকে শুরু করে অনেক কিছু ইউজ করতে পারেন, দিলে বিরক্তিকর লাগে। আচ্ছা, ট্রান্সপারেন্সি হচ্ছে কতটুকু ট্রান্সপারেন্সি আপনি দিতে চান। আচ্ছা, রিসেট পিকচার, রিসেট দিব না, রিসেট পিকচার সাইজ আমি কোনো কিছুই রিসাইজ দিব না। এটা হচ্ছে প্রথমে যেভাবে আনছেন, মানে একেবারে শুরুতে আনার পরে বড় একটা পিকচার ছিল, প্লাস এই যে আমরা একটা ফরম্যাট ইউজ করলাম, মানে যে এখান থেকে ইফেক্ট একটা ইউজ করলাম, এটা সব কিছু নান হয়ে যাবে যদি আমি এটাতে ক্লিয়ার করে দিই, রিসেট পিকচার করে দিই, ঠিক আছে? আমি আপাতত করতে চাই না, আমার প্রয়োজন নাই। এরপরে আছে হচ্ছে স্টাইল, পিকচারের স্টাইল। পিকচারের বিভিন্ন স্টাইল আছে এখানে, এখান থেকে আপনি পিকচারের স্টাইল নিতে পারেন, অথবা ম্যানুয়ালি বানায়ও নিতে পারেন, কাস্টম আপনি বানায় নিতে পারেন। এখান থেকে কিছু আছে, আমরা একটা দেখি, যেমন সাপোজ একটা দিলাম। এরপরে কাজ হচ্ছে আমি এখানে যা আছে নিলাম না, আমি এখান থেকে হচ্ছে বানাই নেব। তো পিকচার বর্ডার, এখান থেকে বর্ডার দিতে পারেন। এটা এই পাশে নিয়ে আসি, এখান থেকে পিকচার বর্ডার দিতে পারেন। পিকচার বর্ডার হচ্ছে এই পাশে একটা লাইন আসবে, এটা একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। পিকচার বর্ডারের উইথ বাড়াই কিভাবে? জাস্ট পিকচার বর্ডারে যাবেন, এরপর এখানে অনেকগুলো কাজ করা যায়। এখান থেকে কালার দেওয়া যায়, এখান থেকে নো আউটলাইন, আপনি যদি আউটলাইন না চান, এই আউটলাইনের যে কালারটা এটা যদি না চান, বা বর্ডারের কালারটা না চান, সেক্ষেত্রে নো আউটলাইন দিয়ে দিবেন। এরপর হচ্ছে মোর আউটলাইন কালার, সমস্যা কারো কোনো? আচ্ছা, মোর আউটলাইন কালার, এইখানে যে কালার সমূহ আছে এর বাইরে যদি আপনি আরও কালার চান, সেক্ষেত্রে মোর আউটলাইন কালার থেকে এখান থেকেও কালার নিতে পারেন, ঠিক আছে? খুব একটা প্রয়োজন পড়বে না, যদি পরে নিবেন। এরপরে হচ্ছে আউটলাইনের যে বইটা আছে, মানে যেটা আছে মোটা কতটুকু, চিকন কতটুকু মোটা, এটা কিভাবে নেবেন, এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? আমরা একটা নিই আপাতত। এরপরে কাজ হচ্ছে স্কেচ, এইগুলাও চেঞ্জ করা যায়, এগুলো আমরা আপাতত চেঞ্জ করব না, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? যেটা ইচ্ছা এটা নিয়ে নিতে পারেন। পরিবর্তন তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, এটুকু বুঝলেই হবে। এরপরে কাজ হচ্ছে যে আমি আউটলাইন কালার এখন দিতে চাই না, নো আউটলাইন দিয়ে দিই। পিকচার ইফেক্ট, এইখানে একটা ইফেক্ট ছিল না, এই যে ইফেক্টটা ইউজ হয়েছে পিকচার স্টাইলে, ডিফল্টভাবে এই স্টাইলগুলো দেওয়া থাকে, ঠিক আছে? আপনি এটা নিলে নিবেন, না নিলে আপনার ইচ্ছা মতো বানাই নেবেন। বর্ডার থেকে বর্ডার নেবেন, পিকচার ইফেক্ট থেকে পিকচার ইফেক্ট নেবেন। ইফেক্টে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন যে কোনোটা যে কোনোভাবে। পরিবর্তন তো দেখতে পাইতেছেন, তাই না? ওকে, এটা থাক আপাতত, যাই হোক। এরপর হচ্ছে অল্টার টেক্সট, আমি এই পিকচারটাকে কোনো অল্টার টেক্সট দিয়ে বলতে পারি যে এটা দিয়ে এটা বোঝাবে, যেমন এটাকে আমি ফ্লাওয়ার লিখে দিই, অল্টার টেক্সট ফ্লাওয়ার লেখার দরকার নাই, তারপরেও আমি জাস্ট এমনি লিখতেছি, অল্টার টেক্সট হিসাবে আমি অল্টার টেক্সট ফ্লাওয়ার লিখে দিলাম, দেন এন্টার। সেভ অপশনটা আসতেছে না কেন? আচ্ছা, এখানে আপনার অল্টার টেক্সট বলতে আপনি এই পিকচারটাকে বুঝাইতে পারেন, যদি আপনি বলেন যে এটাকে আপনি এই দ্বারা এই বুঝাইতেছেন, আর ডিফল্টভাবে দিয়ে দিতে পারবেন যে এটা দ্বারা এই বুঝাইতেছেন, এইটুকুই। অল্টার মানে মোড়ানো বা এরকম কিছু বোঝায়, ঠিক আছে? পজিশনটা প্রয়োজন নাই, আপনি যখন লিখবেন লেখার মাঝখানে এখানে ওখানে কোথায় চান এইটাকে মানে দিয়ে দিতে পারবেন। আপনি এমনিতেই এই পিকচারটাকে সিলেক্ট করতে পারবেন, কারণ র্যাপ টেক্সট করে নিয়েছেন অলরেডি, এটা এখন যে কোনো জায়গায় বসাইতে পারবেন। এরপরও যদি এই অ্যালাইনমেন্টটা করতে চান এটা করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এরপরে
ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে একটু কাজ আছে। আমি একই পিকচার দুইটা নিয়ে নিই, ঠিক আছে? এক, আচ্ছা এটা কপি করলাম, এই কপিটা পারেন? জাস্ট কন্ট্রোল চেপে আর হচ্ছে মাউস ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম, আর কোনো কাজ করিনি। কন্ট্রোল চেপে ধরে রাখছি, দেন মাউস ড্র্যাগ করে অন্য কোথাও ছেড়ে দিছি, সেখানে কপি হয়ে গেছে। অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও করতে পারেন। এখন কথা হচ্ছে আমার এখানে কোন পিকচারটা সবার আগে আছে, এই পিকচারটা সবার আগে আছে। এক একটা এক এক ধরনের হলে বেশি ভালো লাগতো। যাই হোক, আমি চাচ্ছি পেছনে যে পিকচারটা আছে এই পিকচারটা সবার আগে আসুক। এভাবে তো অনেকের সেট আপ থাকবে, তাই না? আমার প্রয়োজন পেছনে যেটা আছে ওটা সবার আগে আসুক। সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এটাতে ক্লিক করে এরপরে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, মানে আমি সামনে আনতে চাই, এক্ষেত্রে ব্রিং টু ফ্রন্ট দিব। আর হচ্ছে এক ধাপ করে যদি সামনে আনতে চাই সেই ক্ষেত্রে যাব ব্রিং ফরওয়ার্ড। আমি যদি এখান থেকে এই একেবারে পেছনে যেটা সেটা এক স্টেপ উপরে আনতে চাই, মানে এইটার উপরে আছে এইটা, খেয়াল করেন এখানে কয়টা স্টেপ আছে, 3টা স্টেপ। এখন কথা হচ্ছে আমি এই একেবারে শেষেরটাকে একেবারে উপরে আনতে চাইলে দিব ব্রিং টু ফ্রন্ট, আর যদি এক ধাপ উপরে আনতে চাই সেক্ষেত্রে দিব ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে? আর এটা নিয়ে আসি, যেমন এটা উপরে নিয়ে আসি, ওকে। এরপরে কাজ হচ্ছে আমার এটা সবার প্রথমে ছিল, তাই তো? এখন এটাকে আমি পেছনে দিতে চাই, আমার আছে হচ্ছে সেকেন্ড লেয়ারে। এখন এই লেয়ারটাকে আমি একেবারে পেছনে দিতে চাই, মানে পেছনে আমি জানি একটা লেয়ার আছে, সেক্ষেত্রে আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিই একটা লেয়ার পরে এমনিতেও সেন্ড ব্যাকওয়ার্ডে চলে যাবে। এখন কথা হচ্ছে এখানে দুইটা অপশন, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ড মানে এক স্টেপ করে পেছনে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে একেবারে একসাথে সবার পেছনে চলে যাবে। আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী নেবেন, ঠিক আছে? এখানে আর তেমন কিছু কাজ নাই, এগুলো হাইট উইথ ক্রপ করা, আপনার পিকচার ক্রপ করা, পিকচার আরও মানে ছোট করবেন বড় করবেন এখান থেকে নিতে পারেন। আমরা ওটা নিই না, আমরা জাস্ট এখান থেকে ছোট বড় করি, তাই তো? এটা ধরে ছোট বড় করি। এরপরে ইনসার্টে যাই, ইনসার্টে কভার পেজের কাজটা আর একটু দেখি। পিকচারের কাজটা সম্পূর্ণ কমপ্লিট, কভার পেজের কাজ। কভার পেজে হচ্ছে এই পিকচার নিলাম, এরপরে কাজ এই ডকুমেন্ট টাইটেল, এখানে যা আছে এটা থাকবে না, আমি যা লিখবো তাই হবে। মাই ডকুমেন্ট এরকম কিছু লিখি, মাই মাই ডকুমেন্ট। আমি আমার ইচ্ছা হলো তাই এটা লিখছি, মানে আমার ডকুমেন্টের টাইটেল যেটা আমি ওইটা লিখবো। এখানে যা আছে কিছু রাখবো না। আবার ধরেন এখানে ডকুমেন্ট সাবটাইটেল আছে, এটা আমি রাখবো না, ডিলিট করে দিব, ঠিক আছে? আপনার যেমন প্রয়োজন সেইভাবে আপনি এটাকে মডিফাই করে নিতে পারবেন, ওকে? এটুকু আমি পরিবর্তন করতেছি না, আপনার লাগলে আপনি পরিবর্তন করবেন। গেল কভার পেজের কাজ। এরপরে কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ, হচ্ছে নতুন পেজ নেওয়া। আমি যেমন এই পেজে কিছু জাস্ট এতটুকু একটু কাজ করছি, আর কোনো কাজ করি নাই, কিন্তু আমার নতুন একটা পেজ দরকার, আমার নতুন একটা পেজ দরকার, আমার এখানে নতুন একটা পেজ দরকার। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে পারি। কারণ আমি যদি এটা লেখা শেষ না করি, লেখা শেষ না করলে নতুন একটা পেজ ওয়ার্ড ম্যানুয়ালি দিবে না আপনাকে, ঠিক আছে? তো আমার যদি লাগে সেক্ষেত্রে আমি অর্ধেক লিখছি, তারপরে অর্ধেক লিখছি বা অর্ধেক কাজ করছি, এরপরে নতুন একটা পেজ লাগবে, সেক্ষেত্রে আমাকে কষ্ট করে নিয়ে নিতে হবে। যেমন ব্ল্যাঙ্ক পেজ থেকে কষ্ট করে পেজটা নিয়ে নিতে হবে, ব্ল্যাঙ্ক পেজ নিলে নিচের দিকে পেজ অ্যাড হবে। পেজ ব্রেক, পেজ ব্রেকের কাজ হচ্ছে কিছু লিখলে এটা বুঝতে পারবেন, এখানেই লিখি। আচ্ছা এখন বলেন তো আমার এই ফাইলটাতে, এই ডকুমেন্টটাতে কয়টা পেজ আছে এটা বলেন তো? 3টা পেজ। আমি এখন কত নাম্বার পেজে আছি? পেজে আছে, এটা নিচে দেখা যায়, তাই তো? পেজ, আমি যে নাম্বার পেজে আছি এটা থেকে ফার্স্টে, যেমন আমি 2 নাম্বার পেজে যাই তাহলে বুঝতে পারবেন। এখানে চেঞ্জ হয়তো, আচ্ছা 3 অফ 3 বলতে এখানে দেখাবে যে 2 অফ 3, মানে 3টা পেজের মধ্যে 2 নাম্বার পেজে আছে, এই তো পরিবর্তন হয়ে গেছে। 3 নাম্বার পেজের মধ্যে 2 নাম্বার পেজে আছে, এটা দেখায়, ঠিক আছে? সেখানে কিছু লিখতে চাইলাম, তাই তো? তা আমার তো কিছু আপাতত লেখার নাই, যা লিখছি এইটাকে বড় করে দিই। এরপরে কথা হচ্ছে যে আমি পেজ ব্রেকের কাজটা কি করবো। পেজ ব্রেকের কাজ হচ্ছে আমি যেখান থেকে, সাপোজ আমি এখান থেকে চাইতেছি লেখা লিখছি, আমার পুরো পেজ লেখা শেষ, এরপরে মনে হচ্ছে যে আমার একটা টেবিল বা যে কোনো একটা কাজ আমি এই 2 লাইন সাপোজ এই পেজে রাখবো, আর নিচের 2 লাইনকে চাইতেছি অন্য পেজে চলে যাক,
মানে আমার কাজের প্রয়োজনে লাগবে এটা, ঠিক আছে, অন্য পেজে চলে যাক, এটা লাগবে। আমার লেখা তো শেষ, অলরেডি অনেক পেজ লেখা শেষ, সেক্ষেত্রে মাঝখান থেকে একটা পেজ এরকম লাগবে। সেক্ষেত্রে কি করব, আমার যেখান থেকে আরেক পেজে দরকার এই 2 লাইন আমি এক পেজে রাখবো, এখন যেই পেজ আছে এই পেজে রাখবো, এবং এই নিচের 2 লাইন আমি চাইতেছি পরের অন্য একটা পেজে চলে যাক। তো এখানে কার্সরটা জাস্ট ক্লিক করে এরপর দেবো পেজ ব্রেক, অন্য পেজে চলে যাবে অটোমেটিক। এখানে 4টা পেজ চলে আসছে। ওকে, এরপর হচ্ছে টেবিলের কাজ। টেবিলের কাজটা এখানে করি। আমাদের রো কলাম কয়টা লাগবে সেই অনুযায়ী টেবিল কাজ করে। এই ফুলগুলা হচ্ছে উপরে নিচে, তো ফুল হচ্ছে বাইরে চলে আসতেছে। আমার লেখার কার্সর যেটা, এটা তো উপরে আসে, উপরে আছে, নিচে আসতেছে না। দাঁড়ান, পেজ বর্ডার, পেজ বর্ডার রয়ে গেছে বলতে কার্সর তো এখানেই থাকবে, লেখার কার্সর যেটা। পিকচার তো আমি নিছি, যে কোনো জায়গায় নিতে পারি, এটাকে তো ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিছি, যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারি। বাট এই লেখাটা এখানে থাকার কারণ হচ্ছে আমি যে টেবিল নিব বা যে কোনো কিছু নেবো এখানেই আসবে, আর লেখা শুরু করলেও এখানে লেখা শুরু হবে। আমি তো চাইতেছি না এখানে করি, ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে যায়। এখানে চাইতেছে না কোন, যাই হোক, না গেলেও আমরা এন্টার দিয়ে নিচের লাইনে নিয়ে যাই। ভালোভাবে না গেলে ওরা গার্ড ধরে নেব, ঠিক আছে। ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে যায়, যেমন খেয়াল করেন এখানে, এখানেও আসতেছে না। না, পেজ ব্রেকের জন্য না, এটা ডাবল ক্লিক করলে অটোমেটিক নিচের লাইনে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এটা এখানে কেন প্রবলেম করতেছে আমি জানি না, বাট আপনারা কাজ করতে গেলে পারবেন, কারণ যেই লাইনে ডাবল ক্লিক করবেন ওই রোতে অটোমেটিক কার্সর চলে যায়, ঠিক আছে। ডাবল ক্লিক করলে কার্সর চলে যায়। হ্যাঁ, না পারলে ঘাট ধরে নিয়ে যাবেন, সমস্যা নেই, ওইভাবে না গেলে, ভালো মতো না শুনলে। এরপরে কাজ হচ্ছে টেবিলের কাজ করি আমরা। আমাদের কলাম রো যেই অনুযায়ী লাগবে সেই অনুযায়ী আমরা নিব, তাই তো। আপাতত আমি 3টা কলাম, 4টা 5টা, 1 2 3 4 5, 5টা হচ্ছে রো নিয়ে কাজ করি। আমার মানে আমি ধরলাম, মনে করি যে আমার 3টা কলাম লাগবে, 4টা রো লাগবে। কলাম কোনগুলো বলে জানেন, চিনেন তো? হ্যাঁ, কলাম হচ্ছে খাড়াভাবে যেগুলো আছে, ঠিক আছে। কলাম এই খাড়াভাবে যেগুলো আছে, আর হচ্ছে এই খাড়াভাবে কয়টা আছে, 1টা 2টা 3টা। আর রো হচ্ছে শোয়ানোভাবে যেগুলো আছে আড়াআড়িভাবে। ওকে, টেবিল নেওয়ার পর এইখানে খেয়াল করেন, এখানে টেবিল নেওয়ার পর নতুন 2টা ট্যাব ওপেন হয়েছে, তাই তো। এই নতুন 2টা ট্যাব সম্পর্কে আমাদের এখন পরিচিত হতে হবে। এটা টেবিলের জন্য আসছে, টেবিল ডিজাইন, টেবিল লেআউট। আপনারা শুধু ডিজাইন শুধু লেআউট হিসাবেও পেতে পারেন, ঠিক আছে। বাইরে ক্লিক করেন, এই 2টা ট্যাব থাকবে না। টেবিলের উপরে ক্লিক করেন, এই 2টা ট্যাব অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার টেবিলের যত কাজ, এই কাজগুলো নতুন ট্যাবে আছে, টেবিল ডিজাইন এবং টেবিল লেআউটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই কাজগুলো একটু করি। টেবিল ডিজাইনে ডিফল্ট কিছু ডিজাইন আছে, আপনার কাজে লাগলে আপনি এই ডিজাইনগুলো নিতে পারেন, কাজে না লাগলে নেবেন না। যদি কাজে লাগে সেক্ষেত্রে নেবেন, কাজে না লাগলে নাই। এরপরে কাজ হচ্ছে শেডিংয়ের কাজ। আমরা এখান থেকে স্টাইল নিব যদি লাগে, যদি না লাগে সেক্ষেত্রে আমরা নিজেদের মতো স্টাইল বানায়ও নিতে পারি। যেমন একটা সেল, সাপোজ এই সেল তো বোঝেন, একটা ঘর এক একটা সেল, এটা তো বোঝেন। আচ্ছা ঠিক আছে, সাপোজ আমার এই সেলটা, সেকেন্ড সেলটা আমি চাই যে কালার করতে, মানে এখানে তো কালারিং অনেক টেবিল ছিল, আমার ওইটা দরকার নাই, আমি এখন আমার মতো বানাই নিব, সাজাই নিব। আমি একটা এই এই সেলটা কালার করতে চাই, এখান থেকে সিলেক্ট করব, মানে কার্সর ওই সেলে রাখবো, এরপর কালারিংয়ে যাব, শেডিং কালার যাওয়ার পর যে কালারটা দিব ওই কালারটা হয়ে যাবে। আপনার ইচ্ছা, আপনি আপনার মন মতো এখানে সাজায় গুছায় নিতে পারেন। সাজাইলাম, মানে আমি ইচ্ছা এরকম সাজাইলাম, তাই এখন আপনি যেমন ইচ্ছা আপনার মতো সাজাইতে পারেন। এরপর হচ্ছে পেজ বর্ডার না, সরি, যে টেবিলের যে বর্ডারটা, বর্ডারের স্টাইল নিতে পারেন এখান থেকে। আমরা যে বর্ডার আছে একটা করে মানে একটা করে দাগ আছে, তাই তো, একটা লাইন। আমি এখানে ডাবল লাইন, সাপোজ এই কালারটা নিই, ডাবল লাইন, এবং কালারও চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে আরও মোটা নেই, আরও স্টাইল নেই। এরপরে কাজ হচ্ছে বর্ডার পেইন্টার, এটা অন থাকবে। আর হচ্ছে
পেন কালার, এখানে যে কালারগুলো আছে এই কালার যে নেবেন এরকম না, আপনার যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে পরিবর্তন করতে পারেন। ধরেন এখান থেকে আমি এই সবুজ কালারটা নিই, সবুজ না কি কালার এটা নিজেও জানি না, যাই হোক। এখন বর্ডার পেইন্টার আছে, তো এই পেনটা আছে, খেয়াল করেন এই কার্সরটা আমার এখন পেন হয়ে গেছে, এটা দেখছেন? এখন আপনি যেই বর্ডারে ক্লিক করবেন ওই বর্ডারটা আপনি এখানে যেই স্টাইল এতক্ষণ সেট আপ দিলেন, যেই কালার সেট আপ দিলেন সব সেই বর্ডারের উপর কাজ করবে, ঠিক আছে? আপনি লাগলে নেবেন, না লাগলে নাই। আমি আপাতত জাস্ট পরিবর্তন করতে হবে এই কারণে দেখাইলাম এটুকু, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে স্টাইল দরকার নাই, এখান থেকে সব চেঞ্জ করে দেবেন। এই যে এখান থেকে সব চেঞ্জ করে দিয়ে এরপরে আবার ওই যে পেন্টার থাকা অবস্থায় এটা এটা থাকবে, এটা থাকা অবস্থায় আবার ক্লিক করে দেবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। এটা কালার দেওয়া ছিল আমার এখানে, খেয়াল করেন এই কালারটা চেঞ্জ করি না, এই কারণে কালারটা রয়ে গেছে, তাই তো? কালারটা চেঞ্জ করে দেবেন, কালার চলে যাবে। এখানে কালার দেওয়া আছে, আমি দিব না, থাক, এটা রয়েছে, থাক, একটা থাক। বর্ডার পেইন্টার উঠাই দিই। এরপরে কাজ হচ্ছে এই বর্ডারের কাজ, এই যে সবগুলা বর্ডার যে আছে, এক একটা বর্ডার আপনি অল বর্ডার চাইলে দিতে পারেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিতে পারেন, বর্ডার যাতে মানে গাঢ় হয়। আর এই বর্ডারের কালারটা কীভাবে হয়, পেন কালার অনুযায়ী হয়, ঠিক আছে? পেন কালারটা যে কালার থাকবে বর্ডারের কালারটা সেম ওইটাই হবে। প্রথম যেভাবে আছে ওভাবেও রাখতে পারেন, কালারও দিতে পারেন। আবার যদি এখান থেকে বর্ডার উঠাই দিতে চান নো বর্ডার দিয়ে দিবেন, এক পাশে বর্ডার দিতে চান এখান থেকে এক পাশে বর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে? গেল হচ্ছে টেবিল ডিজাইন একটা ট্যাব। এরপর হচ্ছে টেবিল লেআউট। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেকের হচ্ছে টেবিল ডিজাইন এই ট্যাবে দুইটা অপশন বেশি থাকতে পারে, ইরেজার আর হচ্ছে ড্র। এই যে ড্র টেবিল আর হচ্ছে ইরেজার, এই দুইটা অপশন টুলস আপনাদের হচ্ছে ডিজাইন ট্যাবে থাকতে পারে, ঠিক আছে? এক একজন এক এক ট্যাবে পাবেন, কাজ একই, কাজ সেম, শুধু ট্যাব চেঞ্জ হতে পারে, যে ডিজাইন ট্যাবে কারো পাবেন অথবা কারো লেআউট ট্যাবে, আমার যেমন লেআউট ট্যাবে আছে। আচ্ছা, লেআউট ট্যাবে এই ট্যাবের কাজ কি, ড্র টেবিল। আমি কাজ করলাম, আমি টেবিল নিলাম, নেওয়ার পরে এখন আমার এইখানে জাস্ট সাপোজ আপনার কাজের প্রয়োজনে টেবিলের মধ্যে আরও টেবিল লাগবে বা আরও আর্ট করা লাগবে, আরও ড্র করতে হবে, সেক্ষেত্রে আপনি ড্র টেবিলে ক্লিক করবেন। আপনার যেই ট্যাবেই থাক, ডিজাইন ট্যাবে থাকলেও কাজ সেম, ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন, এই পেনটা আসবে, পেন আসার পর আর্ট করে দিবেন, আপনার যেখানে যেখানে লাগবে আপনি সেখানে নিতে পারেন, ওকে? এরপর হচ্ছে ইরেজার। ইরেজার বলতে আপনি যে যে আর্ট করলেন অথবা যে এখানে যা আছে, এখানে সাপোজ ধরুন এইটা আপনার লাগবে না, এটা পুরোটা মিলে একটা সেল লাগবে, সেক্ষেত্রে ইরেজারে ক্লিক করবেন, জাস্ট মুছে দিবেন। আপনার যেভাবে প্রয়োজন ইরেজার জাস্ট মুছে দেওয়ার কাজ করে, আপনার যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী নেবেন। মোছার কাজ হলে ইরেজার নিয়ে কাজ করবেন, আর হচ্ছে ড্রর কাজ মানে আর্ট করার প্রয়োজন হলে বাড়তি ড্র টেবিল নিয়ে কাজ করবেন। ডিলিট দিলে তো ডিলিট হয়ে যাবে, আমরা এখন ডিলিট করব না, ডিলিটের কাজটা সবাই বোঝেন। এরপরে কাজ হচ্ছে এই যে ইরেজারটা যা আছে এটা শেষ করবো কেমন, এখানে ক্লিক করলেই শেষ হয়ে যাবে। আবার ড্রয়ার টেবিলও সেম, এখানে যখন এনেবল থাকবে তখন ড্রয়ার কাজ হবে, আবার যখন আরেকবার ক্লিক করে দেবেন ওটা চলে যাবে, নর্মাল কার্সর চলে আসবে। এখন আরেকটু বিষয় যে এখানে উপরে নিচে আপনি এইখান থেকে সেলও বাড়ানো যায়, তারপরে কলাম রো সব কিছুই বাড়ানো যায়। আপনি কাজ শুরু করছেন, কাজ শুরু করার পর এখানে সাপোজ আপনার এটা কাজ করে হচ্ছে যেই লাইনে যেই সেলে কার্সরটা থাকে ওইটার ডানে বামে উপরে নিচে, এটুকু খেয়াল রাখবেন যে আমার এই এই বিষয়টা রো কলামসের এই যে টুলসগুলো আছে এগুলো কোথায় কাজ করে, কাজ করে আমার যেই সেলে কার্সর থাকবে ওই সেলের ডানে বামে উপরে নিচে সাপেক্ষে কাজ করবে, ঠিক আছে? সাপোজ আমার এই সেলে কার্সর আছে, এই সেলের উপরে আমি যদি চাই ইনসার্ট রো, ইনসার্ট হয়ে গেছে, নতুন একটা রো চলে আসছে এখানে, খেয়াল করেন 1 2, এখানে তো 2টা ছিল, 3 4 5 6, আগে আমরা 5টা নিয়েছিলাম, এখন 6টা রো চলে আসছে। আমার নতুন একটা রো যেটা হাইলাইট করা এটা হচ্ছে নতুন রো। এরপরে কাজ হচ্ছে আমি এখানেই রাখি, এখানে না রেখে এখানে দিই, এক এক সেলে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমার এইটার হচ্ছে ডানে প্রয়োজন, তো আমি এই সেলে কার্সর রাখলাম, রাখার পরে দিলাম ইনসার্ট কলাম রাইট, ডানে চলে আসছে কলাম। এরপরে হচ্ছে সেম একই প্রসেস, আমি যা আবার ওই একই জায়গায় দিই, আপনারা জাস্ট খেয়াল করেন এখানে লেফট দিলে লেফট, বিলো দিলে বিলো, আমি যেখানে চাবো যেই অনুযায়ী চাবো সেই অনুযায়ী বাড়াই দিবে। আমার প্রয়োজন হলে আমি বাড়াবো, না প্রয়োজন হলে নাই। এখন আমার এতগুলো প্রয়োজন নাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, ঠিক আছে? মার্জের কাজ,
স্পিল্ড সেল। স্পিল্ড সেল মানে একটা সেলকে আপনি ভাগ করতে পারেন। স্পিল্ড সেলের কাজ হচ্ছে সেলকে ভাগ করা। যেমন এখানে কাজ করি, এই সেলটা বড় আছে, তো এই সেল বড় আছে বলে কাজ না, আপনার যে কোনো সেলই ভাগ করতে পারবেন। আমি জাস্ট বোঝার সুবিধাতে এটাই করাইতেছি। এটাতে ক্লিক করি, স্পিল্ড সেল, এখানে নাম্বার অফ কলাম, ওকে দুইটাই থাক, নাম্বার অফ রো, আচ্ছা কলাম বাড়াই দিই, 4টা কলাম, আর নাম্বার অফ রো হচ্ছে 2টা রো দিই, 2টা না 3টা দিই, 3টা, বাড়ে না কেন? আচ্ছা এখানে হচ্ছে আমার টেবিলই তো ছোট, এখানে 2টা রোর বেশি হয় না। টেবিল যখন বড় করবেন তখন আরও 3টা, আমি করি নাই কখনো, জানি না করা যায় কিনা, তবে 2টা করতে পারবেন। যাই হোক 3টা করি নাই, আমি নিজেও করি নাই। হ্যাঁ আচ্ছা, কলাম তো 4টা 5টা ভালোই করা যায়, বাট রো মেবি 3টা। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে ওকে দিয়ে দিই। আমি জাস্ট যে সেলে কার্সর ছিল ওই সেলটাকে যতটুকু ভাগ করতে বলছি ও ভাগ করে দিছে, তাই তো। স্পিল টেবিলের কাজ আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন, এই আর কি, যেটা লাগবে ওইটাইতে নেবেন। স্পিল টেবিলের কাজ হচ্ছে টেবিলটাকে ভাগ করে দেওয়া। আমি যেখানে কার্সর রাখছি সেখান থেকে আমি চাই টেবিলটা ভাগ হয়ে যাক। স্পিল টেবিলে জাস্ট ক্লিক করে দিব, টেবিল ভাগ হয়ে গেছে, তাই তো। এখন কথা হচ্ছে নতুন ট্যাব দুইটাই চলে গেছে, কারণ আমার কার্সরটা কোথায় আছে, টেবিলের বাইরে আছে, উপরের টেবিলেও নাই নিচের টেবিলেও নাই, ছিল কার্সরের বাইরে। ওকে, এরপরে আমি আবার এগুলোতে ক্লিক করে দেখি আমার আর কিছু আছে কিনা। আচ্ছা আরও কিছু আছে। আচ্ছা হাইট উইথ, এটা আমরা এভাবে টেনেও বড় করতে পারি। এই চিহ্নটা আসলে টানলে বড় হবে, ঠিক আছে, চিহ্ন খেয়াল করবেন। এরপরে হচ্ছে আবার এই দিকে কলাম ছোট বড় করার ক্ষেত্রে জাস্ট চিহ্নটা খেয়াল করবেন, এটা আনতে পারলে, এটা আনতে পারবেন, জাস্ট একটু চেষ্টা করলে হবে। এই দাগের উপরে যদি পড়ে এটা চলে আসে, আর যদি এভাবে না পারেন এখান থেকে হাইড উইথ, এই সেলের উপরে ক্লিক করলেন, এটাতে ক্লিক করি, এরপর এখান থেকে বাড়াই, কমাইতেছি কেন, যাই হোক ঠিক আছে, বিচ্ছিরি লাগতেছে, কমাই দিই। ওকে এরকম থাক। এখন কথা হচ্ছে আপনি এটা বাড়ানো কমানো সব কিছুই করতে পারেন, প্রয়োজন হলে করবেন। আর অটোফিট, জেনারেলি এটা সবসময় অটোফিট অবস্থায় থাকে। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্ট হচ্ছে লিখার অ্যালাইনমেন্ট বোঝায় এখানে। আমি একটা কিছু লিখি এখানে, বড় একটা সেলে লিখি যাতে বুঝতে পারেন। ব্যাচ 5 আপনারা, তাই তো। আচ্ছা এই লেখা আমি কিভাবে লিখছি, এটার অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে কাজ করে। অ্যালাইনমেন্টের আগে ডিরেকশনটা দেখাই। এখানে এটা থাকা অবস্থায় কার্সর এই বক্সে থাকবে, এরপরে আমি টেক্সট ডিরেকশন, যেই বক্সে টেক্সট আছে ওই বক্সে, ঠিক আছে, আমি যদি এই বক্সে দিয়ে দিই, এখানে আবার টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দিয়ে আমার লিখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো, এছাড়া না। তো আমি তো এটা করবো না, আমি জাস্ট যেটা লিখছি একটা সেলেই তো লিখছি, এখানে ওই সেলে কার্সর রাখি, এরপর টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দেখি কি অবস্থা হচ্ছে। চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন, আপনাদের যেমন প্রয়োজন তেমন নেবেন। এরপরে কথা হচ্ছে যে অ্যালাইনমেন্টের কাজটা আপনি কিভাবে চান, কোন কোন জায়গায় অ্যালাইনটা চান, এটা হচ্ছে একটু বড় করে দিই, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। এটা নর্মালি থাক, এটা বড় করে দিই। ওকে এভাবে থাক। এবার খেয়াল করেন এটা কোথায় পরিবর্তন হয়, খেয়াল করছেন। আপনার যেভাবে প্রয়োজন, যেখানে প্রয়োজন, যেমন ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারবেন। ওকে আচ্ছা সেল মার্জিন, সেল মার্জিনের বিষয়টা, এখান থেকে তো আমরা অটোমেটিক সেল ছোট বড় করলাম, এখান থেকে টেনে ছোট বড় করলাম, এখান থেকে আবার আমার নতুন করে সেল মার্জিন দেওয়ার প্রয়োজন হবে না। আর শর্টের কাজ, এটা হোম ট্যাবে কাজ দেখাইছিলাম, হোম ট্যাবে শর্টের কাজটা দেখাইছিলাম। আচ্ছা তাহলে আবার নতুন করে দেখানোর প্রয়োজন নাই। আর হচ্ছে কনভার্ট টু টেক্সট ফর্মুলা, এগুলার কাজ এখানে করে লাভ নেই, এগুলো হচ্ছে আপনারা এক্সেলে পাইছেন। এরপরে আমাদের কাজ হচ্ছে পিকচারের কাজটা সম্পূর্ণ দেখানো শেষ। শেপের কাজ, শেপ যে কোনো একটা শেপ নিয়ে, আসলে শেপের কাজটা হচ্ছে কি, আপনি শেপ জাস্ট নিতে পারি এইটুক নিলাম, কয়েকটা শেপ নিলাম, এরপর হচ্ছে শেপের ফরম্যাটটা আছে এখানে, জাস্ট বুঝতে হবে একটুকে আমরা কি কি কাজ করতে পারি। শেপের ফরম্যাট হচ্ছে শেপের ফরম্যাট ট্যাবে, শেপের জন্য নতুন ট্যাব হচ্ছে শেপ ফরম্যাট ট্যাব, তাই তো। আপনাদের শুধু ফরম্যাটও থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, শুধু ফরম্যাটও থাকতে পারে। এখানে শেপের কালার দেওয়া, একটা ডিফল্ট কালার ও নিয়ে নিছে, আমি এই কালারটা চাই না, অন্য কালার চাই, এইখান থেকে শেপ স্টাইল থেকে চেঞ্জ করে নিতে পারেন। শেপ স্টাইল থেকে চেঞ্জ করবেন না, কারণ এইটা আপনাদের দরকার নাই। যদি কাজের সময় লাগে নিলেন, বাট এখান থেকে চেঞ্জ করবেন না সচরাচর। আপনি হচ্ছে শেখার ক্ষেত্রে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, এটা দিয়ে চেঞ্জ করে নিজের কাজকে মানে
প্রভাবিত করার চেষ্টা করবেন, যেভাবে কাজ করবেন এভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে কালার চেঞ্জ করা যায় সম্পূর্ণ। ধরেন এই হলুদ একটা কালার নিই, খুবই বিরক্তকর লাগবে, অন্য একটা কালার নিই। আচ্ছা, শেপ ফিলের মধ্যে কয়েকটা প্রকার আছে, আপনি নো ফিলও করতে পারেন, কোনো কালার নাও দিতে পারেন, এখান থেকে একটা কালার দিতে পারেন, অথবা মোর কালার দিতে পারেন। পিকচার ফিলও করতে পারেন, আপনি এই ফিলটাকে পিকচার ফিল করতে পারেন, গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্টের ডিরেকশন এখান থেকে চেঞ্জ করা যায়, একটা দিয়ে দেখাই। খেয়াল করছেন, এটা আগে ছিল একটা কালার সলিড কালার, এখন গ্রেডিয়েন্ট কালার, তাই তো? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর হচ্ছে টেক্সচার, এগুলো অ্যাড করতে পারেন, করার প্রয়োজন নাই। পিকচার অ্যাড করার ব্যাপারটা হচ্ছে জাস্ট পিকচারে ক্লিক করবেন, আপনার ফ্রম এ ফাইল, আপনার যে স্টকে যে ইমেজ আছে ওখান থেকে ক্লিক করে একটা পিকচার নিয়ে আসবেন। আমি আপাতত না যাই, আমার রেকর্ডিং চলতেছে, আমি আর পিকচার ফরম্যাটে যাইতে চাইতেছি না, ঠিক আছে? শেপ ফিলের মধ্যে কারো কোনো সমস্যা এখন হবে? ওকে, আর কালার না দিতে চাইলে নো ফিল করে দিবেন, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে আউটলাইন, শেপ আউটলাইন। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন, আমার যদি এই শেপটা সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এই ফরম্যাট ট্যাবটাই থাকবে না। আপনি কিন্তু ওই যে বাইরে ক্লিক করলেন এবং ভাবতেছেন যে আমি শেপের কাজ করব, কোথা থেকে করব, পাইতেছেন না, কিছু পাইতেছেন না, খুঁজলেও পাবেন না। পাইতে হবে কিভাবে? আপনার শেপে ক্লিক করতে হবে। এরপর অনেকে এই জিনিসটা সমস্যায় পড়ে, এই কারণে আমি আবারও বলে দিলাম। এরপরে কাজ হচ্ছে শেপ আউটলাইনের কাজ। শেপ আউটলাইন এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, উইডথ চেঞ্জ করতে পারেন, মানে প্রস্থ যেটা আছে মোটা চিকন, এটা প্রশস্ততা, এটা বের করতে পারেন। মোর কালারও নিতে পারেন, তারপরে স্কেচ ড্যাশ, যে কোনো ধরনের স্টাইলও দিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিবেন। আমি আপাতত কোনোটা দিচ্ছি না। এটা একই কাজ, পিকচার আউটলাইনের কাজ সেম, এই কারণে আবার না দেখাই। শেপ ইফেক্টের কাজ, পিকচার ইফেক্টে যেমন দেখানো হয়েছিল সেম একই প্রসেস, আপনার যে কোনো একটা ইফেক্ট আপনি নিয়ে শেপকে ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে? একটা প্রিভিউ জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ওয়ার্ড স্টাইল, আপনি লিখবেন না, টেক্সটের একটা স্টাইল আছে, এটা 2007 এটাই যেটা আছে ওইখানকার স্টাইলটা সুন্দর, এখানে নতুন কোনো স্টাইল লাগে না। এই হোম ট্যাবে যে স্টাইলটা আছে না, বাইরে ক্লিক করে এই স্টাইল, এই টেক্সটের স্টাইল সব জায়গায় এইগুলাই পাবেন। স্বাদ যেটা আছে ওটাতে আবার আলাদা ওয়ার্ড আর্টের, ওইটা তো আমার এখানে নাই। এখানে যে ওয়ার্ড আর্টের বিষয় আছে, এখানে মানে বিভিন্ন স্টাইলের ওয়ার্ড আছে, এটা ওইটা দেখলে বুঝতে পারতেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দিই। বিভিন্ন ধরনের লেখা আছে, ওয়ার্ড আর্টের লেখাটা আমি দেখাই দিব না, ওটা সমস্যা নেই। এখান থেকে আচ্ছা, শেপ ফরম্যাট না, এটার কাজ তো শেষ, এখানে আর তেমন কিছু করার নাই। সেন্ড ব্যাকওয়ার্ড হ্যান ত্যান, এগুলো তো ওই পিকচারে যেমন করছি সেম একই প্রসেস, এটা কি আবার দেখাইতে হবে? আশা করি প্রয়োজন নাই। পজিশন র্যাপ টেক্সট সেম একই, আপনার যদি এটা সরতে না চায় বা যেখানে নিতে চাইতেছেন সেখানে না যায়, শেপ যায়। যদি না পারেন তাহলে র্যাপ টেক্সট করে নিতে পারেন, এইটুকুই। আর হচ্ছে আর কাজ কি, এখানে আর তেমন কোনো কাজ টাজ নেই। আচ্ছা, পিকচারের কাজ হচ্ছে আমি পিকচার দিয়ে একটার পর একটা বানাইতে দিব, ঠিক আছে? এই পেঙ্গুইন, তারপরে ঘর বাড়ি, এগুলো টাইপ বানাইতে দিব। এগুলো আপনাকে জাস্ট এখান থেকে শেপ নিয়ে নিয়ে কাজ করতে হবে, একটার পর একটা শেপ নিবেন, কাজ করবেন, যেটা সামনে রাখতে হবে সেটা সামনে রাখবেন, যেটা পেছনে রাখতে হবে সেটা পেছনে রাখবেন, এই অ্যারেঞ্জ প্যানেল থেকে কাজ করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আইকন বা এগুলো কারো লাগবে না। স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের শেপ কাস্টমাইজ, যেমন ছোট বড় করতেছেন, তারপরে এইটাকে আপনি শেপ আরো তো নিতেছেন, আপনি তো শেপ তো একটা না, নিজে ড্র করেই তো নিতেছেন, এখান থেকেই তো শেপ নিতেছেন। আপনি একটা লাইন নিয়ে তারপরে নিজে নিজে আর্ট করবেন, এরকম টাইপ লাইন টুলও আছে, এই যে লাইন আছে, আপনি নিজে আর্ট করতে পারেন, বিভিন্ন ধরনের শেপ আছে, বাট এখান থেকে নিয়ে তার সাহায্যে আর্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যানভাসটা এরকম না, ওই ইলাস্ট্রেটর ফটোশপের মতো ক্যানভাস না যে আপনি নিজের ইচ্ছা মতো আর্ট করতে পারলেন, ওরকম না। এখান থেকে আপনার যে শেপগুলো আছে এই শেপ দিয়েই কাজ করতে হবে, এই শেপগুলো দিয়ে নতুন কিছু বানাবেন, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, আমি কাজ দিলে পরেই বুঝতে পারবেন, একটু পরেই কাজ দিব, সমস্যা নেই। স্মার্ট আর্টের কাজ হচ্ছে আমরা বইতে বিভিন্ন প্রকার, এটা এত প্রকার, এটা এভাবে যায়, এরকম টাইপ শিখি, তাই না? এরকম টাইপ দেখি বিভিন্ন স্টাইল, এখান থেকে একটা স্টাইল নিয়ে কাজ করতে পারেন। আপনাকে ওই রেডি স্টাইল দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে?
এখানে রেডি স্টাইল দেওয়া হচ্ছে, আপনার যেমন লাগে আপনি তেমন নিয়ে নেবেন, আপনার যেমন প্রয়োজন। যেমন এরকম ধরেন এই একটা নিলাম, নেওয়ার পরে দিলাম যে এখানে এটা, আচ্ছা এই বিষয়টা এটাও সরে না, এটা সরানোর ক্ষেত্রে আমাকে আবার ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। ওকে, ইন ফ্রন্ট অফ টেক্সট করে এরপরে সরাইতে হবে, এই প্লাস চিহ্নটা আসবে, এরপরে এটাকে সরানো যাবে। এরপরে কাজ হচ্ছে এটাকে আপনি চেঞ্জ করে টেক্সট চেঞ্জ করে দিতে পারেন, ওইটা দেখানোর কিছু নেই। এখন কথা হচ্ছে এটা আপনি কেন নেবেন, কখন নেবেন, যখন আপনার প্রয়োজন হবে। যেমন পরিবেশের উপাদান, মাঝখানে লিখলেন পরিবেশের উপাদান, বাইরে কিছু মাটি পানি বায়ু হ্যানতেন কিছু একটা লিখে দিলেন, আপনার একটা ডিফল্ট সাজানো একটা স্টাইল আছে, আপনাকে নতুন করে কষ্ট করে বানাইতে হইতেছে না। এইটুকু হচ্ছে আপনাকে স্মার্ট আর্ট হেল্প করে। স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট, এখানে কিছু অপশন আছে, টেক্সটের অপশন না দেখায় এবং এই শেপ ফিলের অপশন না দেখায়, কারণ এগুলো আপনারা একবার অলরেডি দেখে আসছেন, সেম একই প্রসেস। আপনারা এগুলার ব্যাকগ্রাউন্ড বা হ্যান ত্যান কালার চেঞ্জ করতে পারেন। স্মার্ট ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ কালার চেঞ্জ করতে পারেন, এটা এরকম কালার আছে, আপনার এরকম প্রয়োজন না এরকম প্রয়োজন, এখান থেকে চেঞ্জ করতে পারেন। অথবা এই ফরম্যাট ট্যাব থেকেও ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারেন, যেভাবে আমরা শেপের কালার চেঞ্জ করছি সেম একই প্রসেসে। এখানে আর তেমন কিছু প্রয়োজন পড়বে না। এরপর হচ্ছে চার্টের কাজ। চার্টের কাজ একটা যাই কাজ করি, আমার কাজের প্রয়োজনে, সাপোজ ধরেন এই পাই চার্টটা নিই, এই পাই চার্টটা দরকার, এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যেমন প্রয়োজন তেমন নেবেন, ঠিক আছে, দেখে দেখে নেবেন। আমি আপাতত নিই একটা নিই, ধরেন এটা লাগবে, এটা নিলাম। এরপর ওকে, আসতেও সময় নিতেছে। আচ্ছা, এটা আসার সাথে সাথে হচ্ছে এক্সেল শিটটা আছে, এক্সেল শিট আছে হচ্ছে এখানে একটু কাজ করি, এটা শেপ, এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিই যাতে সরানো যায়। ওকে, এখন হচ্ছে এক্সেল শিটের কাজটা কি, এক্সেল শিটের কাজ, এক্সেল শিটের কাজ হচ্ছে, এক্সেল শিটটা তো চলে গেল তাই তো, এক্সেল শিটটাকে নিয়ে আসি। আপনাদের যদি ভুলে এভাবে চলে যায়, এটাকে পাবেন হচ্ছে এডিট ডাটা, চার্ট ডিজাইন, আপনাদের ডিজাইন বা ফরম্যাট যে কোনো একটা ট্যাবে থাকতে পারে, এরপরে এডিট ডাটাতে ক্লিক করলে ওই চার্টটা চলে আসবে। আবার চলে আসছে, আমি ভুলে অন্য জায়গায় ক্লিক করে দিয়েছি, চার্টটা চলে গেছে, আমি আবার নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা প্রসেস জানতে পারবেন, সেটা হচ্ছে এটা আবার কেটে দিই, আরেকটা প্রসেস জানতে পারবেন, এটার উপরে রাইট ক্লিক করলে এডিট ডাটা, আপনার যেভাবে ইজি প্রসেস মনে হয় ওইভাবে কাজ করবেন, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে এখান থেকে আপনি যা চেঞ্জ করবেন এটার উপরে ইফেক্ট করবে। এখানে ফার্স্ট কোয়ার্টার আছে, আপনি ফার্স্ট কোয়ার্টারের জায়গায় কিছু একটা লিখবেন, সাপোজ ধরেন আমি আমার নাম লিখে দিই, এন্টার দিই, এখানে চেঞ্জ হয়, খেয়াল করবেন, ঠিক আছে। তো আপনি এক্সেল শিটে যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী চেঞ্জ করবেন, মানও চেঞ্জ করতে পারবেন। 8.2 আছে, এটাকে আমি 7.4 দিয়ে দিই, 7.4 এন্টার, এটা বাড়ে বা কমে এটা খেয়াল করবেন, ঠিক আছে। এখানে 3.2 আছে, 3.2 একটু বেশি বাড়াই দিই, এটাকে 8.4 দিয়ে দিই, ঠিক আছে, এন্টার। খেয়াল করেন এখন বাড়ছে, একটা অনেক বেশি, একটা কম ছিল। আমি যেভাবে মান দিব আমার মান দেওয়া অনুযায়ীও কাজ করবে, আপনার যেমন প্রয়োজন তেমন অনুযায়ী নিয়ে নেবেন, ঠিক আছে। এরপর আমার প্রয়োজন নেই, আর আমার লাগবে না আর পরিবর্তন করা, এই জন্য এটা ক্লোজ করে দিই। আপনার প্রয়োজন পড়লে আরও এডিট করবেন। এরপর হচ্ছে এখানে বিভিন্ন স্টাইল আছে, এগুলোও নিতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড আছে এই শেপের, এগুলোও নিতে পারেন। তারপরে চেঞ্জ কালার, ওই সেম একই প্রসেস, আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমার কালার চেঞ্জ করার আপাতত প্রয়োজন নেই, খুব একটা ভালো লাগে না। এটা হচ্ছে একটা লাইন অনুযায়ী কাজ করে, ঠিক আছে। এই লাইনটা নিলে এই লাইনে যে কালারগুলো আছে এই লাইনের কালারগুলো ইউজ হবে, এই লাইন নিলে এই লাইনের কালারগুলো ইউজ হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ, আপনি একটা চার্ট নিয়ে ফেলছেন, এটা আবার চেঞ্জ করতে চাইতেছেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন আবার, ঠিক আছে। ফরম্যাট ট্যাবের কাজ একই কাজ, আমি এটা বারবার না বলি, ওই শেপের কাজ সেম, আপনি আবার পরিবর্তন করতে পারবেন, একটা একটা করে ধরে পরিবর্তন করতে পারবেন, তার মধ্যে লেখা অ্যালাইন করতে পারবেন, এগুলোই। আচ্ছা, লিঙ্কের একটা কাজ আছে, লিঙ্কের কাজটা হচ্ছে এটা হাইপার লিঙ্ক হিসাবেও কারো থাকতে পারে, অথবা শুধু লিঙ্ক, যেটাই থাকুক, যে একটা লিঙ্ক দেব, আমি এটাকে সিলেক্ট করি, আমি লেখা সিলেক্ট করতেছি, আপনি পিকচার যে কোনো কিছুর মধ্যে দিতে পারবেন, সিলেক্ট করে এরপরে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। এরপরে যার মধ্যে আপনি চান এই টেক্সটটা ক্লিক করলে কেউ একটা পিকচার দেখুক,
কেউ আমার এই পেজটা দেখুক, এটা যদি চান সেভাবে যাবেন, এরপর একটা জাস্ট সিলেক্ট করে দেবেন। এখানে আমার কোন পিকচারে কি আছে আমি তো জানি না, কোনটা দিব। আচ্ছা না দেই, আপনি জাস্ট একটাতে ক্লিক করে দিলে দেন ওকে হয়ে যাবে। এখানে দিলে জাস্ট একটা সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে ব্যাকে আসতে হবে না, ওকে দিয়ে দিলে অটোমেটিক হয়ে যাবে। এটাতে ক্লিক করলে আপনি ওটা দেখতে পারবেন। আচ্ছা, এটা সিলেক্ট মানে লেখাটুকু বা পিকচার যাই করেন, অবজেক্টটা সিলেক্ট, এরপর লিঙ্ক থেকে এরপরে যা কিছুতে যান, কারেন্ট ফোল্ডার, পেজ ব্রাউজ, তারপর রিসেন্ট ফাইল, আপনি যা কিছুতে ইচ্ছা যা দিবেন, এখানে তো আপনার নাম থাকবে, আপনি তো জানবেন কোনটা কি, তাই না? সেখানে যাবেন, এরপর ওটাকে সিলেক্ট করে দিবেন, যে কোনো একটাতে সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিবেন, সেটাতে লিঙ্ক হয়ে যাবে, মানে আপনি ক্লিক করলে ওই জিনিসটা দেখতে পারবেন। কেন, এটা তো অফলাইনেই। না ম্যাডাম, বলছি এটা তো অফলাইনে যাবে, শুধু ফাইল বা ব্রাউজার পাশে কোনো ব্রাউজারে টাউজারে যাবে, যেমন হ্যাঁ, ফেসবুক। ব্রাউজারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনলাইন কানেক্টেড থাকতে হবে সেক্ষেত্রে। আপনার কানেক্টেড না থাকলে তো আর হবে না। যেমন এই টেক্সটের উপর ক্লিক করলাম, তখন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ভিডিও হ্যাঁ, চলে যাবে। এটাও হয়। এরপর হচ্ছে কমেন্টের কোনো কাজ নাই, কমেন্টটাই লিঙ্কের মতোই কাজ করে, যেটা ক্লিক করলে এটা দেখতে পারবেন এরকম। আমরা দেখি হেডার ফুটারের কাজ, হেডার ফুটার পেজ নাম্বার। আমাকে হেডার ফুটার বলা হয় বইয়ের ওপরে এবং নিচে কিছু ডিফল্ট লেখা, যেমন বাংলা 1 এটা নিচে লেখা থাকে অথবা উপরে লেখা থাকে। এটা যদি আমি সেট করতে চাই, এখান থেকে হেডারে যাব, দেন আমি কোন স্টাইলে চাই, এখান থেকে হেডারে বিভিন্ন স্টাইল আছে, আমি স্টাইল চাইলে নিব, না চাইলে নাই। আমি আপাতত জাস্ট একটা নিই, একটা ডিফল্ট একটা আছে, এখানে আমি লিখে দিই বাংলা। বাংলা না ইংলিশই লিখি, ইংলিশ। এটা কোন ক্লাসের? 1 এর ইংলিশ সাপোজ, হ্যাঁ। তো ইংলিশ 1 এটা লিখে দিলাম, দেন ক্লোজ হেডার দিয়ে দিই। এটা হচ্ছে প্রত্যেকটা পেজে চলে যাবে, খেয়াল করছেন? আমি যদি এটা চাই, ওই ওয়াটারমার্ক টাইপ দেয় অনেকে, বা এটা লিখে দেয় বইয়ের নামটা প্রত্যেক পেজে থাকে এটা দিয়ে দেয়, এরকম টাইপ চাইলে এভাবে দিবেন। এরপর হচ্ছে ফুটারের কাজ, ফুটারের কাজটা হচ্ছে নিচে থাকে, পেজের নিচের অপশনে, পেজের নিচের দিকে থাকে। পেজের নিচের দিকে ধরেন যে এইটাই নিই আমি, ব্ল্যাঙ্ক যেটা আছে এটাই নিই। আপনার বিভিন্ন স্টাইল আছে, যে কোনো স্টাইলই নিতে পারেন। এরপরে হচ্ছে এখানেও আমি সেই একই সেম প্রসেস, সেম লেখায় লিখে দিই। আপনার মানে অন্য ধরনের লেখা লিখতে পারেন, আমি জাস্ট এটা লিখে দিচ্ছি। আপনার যেটা থাকবে ওটা নেবেন, কিন্তু আমার এটা নেওয়া প্রয়োজন। কিভাবে নেয় জাস্ট এটুকু দেখলেই হবে। সবগুলাতে যাবে, সব পেজে যাবে। হেডার আর ফুটারের কাজ হচ্ছে সবগুলা পেজে। আপনি যদি একই লেখা একই জিনিস দেখাইতে চান সেক্ষেত্রে হেডার। হ্যাঁ, পেজ নাম্বারও আছে, ওটাতে আমি আসতেছি, একটু ওয়েট করেন, আসতেছি। এরপর হচ্ছে পেজ নাম্বার, আমি পেজ নাম্বারটা দিব। এরপর পেজ নাম্বারে ক্লিক করব। আমি টপ অফ মানে আমি পেজের উপরে নাম্বারটা দিতে চাই নাকি নিচে দিতে চাই, মার্জিনের এই পাশে ওই পাশে কোনোভাবে যেখানে ইচ্ছা। সাধারণত উপরে আর নিচে বেশি মানে ব্যবহার করা হয়, আমরা নিচে দিই। নিচে দেই এবং তার পজিশন কোথায় দিতে চাই, মিডলে, ডানে বামে মিডলে কোথায় দিতে চাই, ধরেন এটা দিই। এখান থেকে পেজ নাম্বার অটোমেটিক নিয়ে নিবে, 1 2 3 অটোমেটিক নিয়ে নিছে, দেখছেন? এরপর ক্লোজ হেডার ফুটার দিয়ে দিই, আর আমার প্রয়োজন নাই। খেয়াল করেন এখানে 1 2 পেজ নাম্বার আছে, হেডার ফুটার সবই আছে, তাই তো? টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ এই যে যেমন আমরা লিখছি এই লেখার মধ্যে, এখানে এখানে যদি আমি এইটুকুর মধ্যে লিখতে চাই, এখানে লিখলাম, আর হচ্ছে লিখতে চাই এখানে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো? হয় স্পেস দিয়ে এখানে যাব, এরপর লেখা হবে, এছাড়া তো আর হওয়ার মতো কোনো অপশন নাই, এছাড়া আমি যাইতে পারতেছি না। আরেকটা অপশন হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স নেবেন, ড্র টেক্সট বক্স, এখান থেকে স্টাইল নিতে পারেন, আপনার স্টাইল প্রয়োজন হবে না, যদি হয় তাহলে এখান থেকে নেবেন, না হলে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স নিয়ে আপনার ইচ্ছা মতো আপনি একটা আর্ট করলেন, একটা টেক্সট বক্স নিলেন, এরপর কিছু লিখলেন। লেখার পরে কথা হচ্ছে এইটুকুর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে টেক্সট বক্সটার একটা আউটলাইন কালার আছে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে। আপনার পেজ কালারটা দিলে বোঝা যায়। তো পেজ কালারটা হচ্ছে, আচ্ছা পেজ কালারটা দিয়ে দিই। খেয়াল করেন পেজ কালারটা দেওয়ার ফলে এইটুকু অন্য কালার হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই টেক্সট বক্স যেটা নিচে, এটার ডিফল্ট যে কালার ছিল, আউটলাইন কালার ছিল কালো, যেটা ছিল আউটলাইন বা বর্ডার কালার, আর হচ্ছে টেক্সট বক্সের যে কালার, শেপ কালারের মতো ফিল কালার ছিল হোয়াইট, এজন্য এটা চলে আসছে। এটা আমাকে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে শেপ ফরম্যাট নতুন একটা ট্যাব আসছে, এখান থেকে সেম আমি একই কাজ করে দেবো, নো ফিল, আউটলাইনটাও চাই না, নো আউটলাইন, ঠিক আছে?
এখন যে টেক্সট আছে শুধু টেক্সটই থাকবে, আপনার যেভাবে ইচ্ছা আপনি এটাকে কাস্টমাইজ করে রাখতে পারেন। ওকে, আচ্ছা পেজ কালারটা দিলাম হচ্ছে আমার ডিজাইন ট্যাবে আছে, বাট এক একজনের ভার্সন অনুযায়ী এক এক ট্যাবে থাকতে পারে, লেআউট ট্যাবেও থাকতে পারে। ঠিক আছে, তো আপনাদের কোন ট্যাবে থাকবে আমি শিওর না, বাট লেআউট ট্যাব অথবা ডিজাইন এই দুইটার একটাতেই থাকে। ডিজাইন ট্যাবে আমার ভার্সনে থাকলে ডিজাইন ট্যাবে পেজ কালার আর হচ্ছে পেজ বর্ডার আর ওয়াটারমার্ক এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের ইনসার্টের কাজ আপাতত দিতে হবে, এটা শেষ করতে হবে। ইনসার্ট এখানে এখানে আর আচ্ছা এখানে আর প্রয়োজনীয় কিছু নেই, এগুলো শেষ করে দিই। ড্র থাকবে না। এরপর হচ্ছে ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাবের কাজ হচ্ছে পেজ কালারটা জাস্ট একটা কালার দিয়ে দিলে হবে, নো কালার দিলে আপনার কালার থাকবে না। আমি আপাতত কালার যেটা আছে রাখি, আমার প্রয়োজন, স্যার নো কালার দেওয়া দরকার নেই, কালার ছাড়াই ভালো আছে। এরপর হচ্ছে ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটা দেখি এখানে যা আছে এই অনুযায়ী এই ওয়াটারমার্ক দিতে পারেন, অথবা আপনি কাস্টম ওয়াটারমার্ক বানাই নিতে পারেন। ঠিক আছে, তো আমরা কাস্টম ওয়াটারমার্কই বানাবো, এখানে যা আছে তা লিখবো না, আমি নিজে আমার নিজের নাম দিয়ে একটা ওয়াটারমার্ক সাপোজ আমি বানাবো। কাস্টম ওয়াটারমার্কই ক্লিক, এরপর নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, এখানে আপনি পিকচার ওয়াটারমার্ক দিতে পারেন, তাহলে পিকচারে ক্লিক করবেন, এরপর সিলেক্ট পিকচারে দিবেন, একটা পিকচার জাস্ট সিলেক্ট করে দিলে এখানে পিকচার ওয়াটারমার্ক চলে আসবে। আমি আপাতত দিব টেক্সট ওয়াটারমার্ক, এটা সিলেক্ট করি। এরপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারেন, আপনি বাংলা ইংরেজি যে কোনো কিছু দিতে পারেন, আমার আপাতত ইংলিশ আছে থাক। টেক্সট, টেক্সট হচ্ছে আপনি কি লিখতে চান, এবার এসআপ যেটা আছে এটা থাক, কিন্তু আমি চাই এখানে আমার নাম হোক, সব কিছু তো আমার নাম দিয়ে দেখাইতেছি ধরেন সাপোজ আর কি, যাই হোক। এরপরে হচ্ছে ফন্ট, ফন্ট চেঞ্জ করতে পারেন, ক্যালিব্রি আছে আপনি এখানে টাইমস নিউ রোমান ধরেন দিলেন, টাইমস নিউ রোমান। এরপর হচ্ছে সাইজ যেমন আছে অটো থাক, অটো ফিটটাই সবচেয়ে বেশি ভালো থাকে, তাছাড়া সাইজ আপনি ফিট করতে গেলে নষ্ট করে দিবেন, যদি প্রয়োজন পরে আপনি দিতে পারেন এখান থেকে, আমি দিব না। এখন হচ্ছে কালার, কালার থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, ধরেন আমি এই কালারটা দিই, এরপরে অ্যাপ্লাই। আচ্ছা ডায়াগোনাল হরিজন্টাল, হরিজন্টালভাবে দিতে চাইলে আমি দুইটাই দিয়ে দেখাই দিই, ডায়াগোনাল একটা, এটা এই কোনাকোনিভাবে যেটা হয় অ্যাপ্লাই। ঠিক আছে, কোনাকোনিভাবে, আর হরিজন্টাল পুরোপুরি হরিজন্টাল হবে এটা। এই কাস্টম ওয়াটারমার্ক যা আছে সব ঠিকঠাক, জাস্ট হরিজন্টাল দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই। এবার খেয়াল করেন এটা কেউ তেমন দিবে না আর কি, এটা কেউ তেমন দেয় না, আপনার যেটা প্রয়োজন ডায়াগোনালি লাগবে ডায়াগোনালি দিবেন, চেঞ্জ করতে পারেন, এটুকু জাস্ট দেখানো। আচ্ছা পেজ বর্ডার, পেজ বর্ডারের কাজ হচ্ছে আপনি পেজের বর্ডারে ডিজাইনেবল কিছু কাজ দিতে চান, যেরকম লাইন দিতে চান অথবা ড্র দিতে চান। নান দিলে পুরোপুরি নাই, এখন নান আছে, আপনি বক্স দিতে চান, এখানে প্রিভিউ দেখতে পারবেন। ঠিক আছে, এখানে প্রিভিউ দেখতে পারবেন, ক্লিক করেন, এখানে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার বর্ডার মানে পেজের চারপাশে এরকম একটা বর্ডার আসবে, এরকম চান নাকি এরকম চান, কীরকম চান সেটা আপনার বিষয়, আপনি যেমন চাবেন তেমন নেবেন। এরপর এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারবেন, ড্র চাইতেছেন বা হ্যান ত্যান, আমরা বেশিরভাগ নিলে লাইনটাই নেই। আর হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা কালার, এই কালারটা দিই ধরেন, আর হচ্ছে উইথটা বাড়াই দিই। তারপরে এখানে আরেকটু পরিবর্তন করতে পারেন, সেটা হচ্ছে আপনি এক পাশে চাইতেছেন 3 পাশে বর্ডার হোক, আরেক পাশে হোক না হোক, এই যে এইগুলো দিয়ে হচ্ছে এটা পরিবর্তন করে, এটা যেমন আছে ডান পাশেরটা এটা অফ করে দিলে এই পাশে হবে না। ওকে, যেমন একটা দিয়ে দেখাই, হ্যাঁ এরপর হচ্ছে ওকে দিয়ে দিই, খেয়াল করছেন 3 পাশে আছে বর্ডার এবং এক পাশে নাই, এটা দেখতে বিচ্ছিরি লাগতেছে বাট দেখানোর জন্য জাস্ট দেখাইলাম। এরপরে আপনার কাজ হচ্ছে যে আপনি বর্ডার এটা আবার চাইতেছেন, আবার ক্লিক করে দিবেন, মানে ওটা আবার কাজ হবে। এরপর কাজ হচ্ছে ওকে দিয়ে দিলে চারপাশে হবে। এখন আমি বর্ডার দিয়ে দিছি, বর্ডারটাকে আর চাই না, সেক্ষেত্রে কি দিব, নান দিয়ে দিব, বর্ডারে আসবো, পেজ বর্ডারে আসবো, নান দিয়ে দিব, পেজ বর্ডার নান হয়ে যাবে। আমি আবার চাইতেছি যে একটা আর্ট টাইপ, গাছ গাছ তারপরে ফল এরকম টাইপ আছে না ডিফল্ট কিছু, এরকম টাইপ দিতে চাই, এটা দিতে চাইলে জাস্ট এখানে আসবো, বক্সে যাব, বক্স আমি চারপাশে চাইতেছি, এরপর নান, নান না এখান থেকে আর্টে যাবো, আর্ট থেকে যে কোনো একটা আর্ট সিলেক্ট করে দেবো, যেমন নিচে অনেকগুলো আছে আমি উপরের একটাই দিয়ে দিই, এরকম আসবে আর কি। যাই হোক আপনাদের প্রয়োজন পড়লে নিবেন, খুবই হাস্যকর, যাই হোক প্রয়োজন পড়লে নিবেন এই আর কি, না লাগলে তো নাই। এরপরে আছে পেজ লেআউট, পেজ লেআউট না সরি, এটা হচ্ছে শুধু লেআউট ট্যাব, শুধু লেআউটের কাজ, এখানে কিছু কাজ আপনার প্রয়োজনীয়। মার্জিনের কাজটা আপনাকে যদি ডিফল্ট মার্জিন দিয়ে দেয়, এখানে যা আছে যেমন টপ লেফট বটম রাইট, এখানে যে মার্জিন আছে এই মার্জিন যদি আপনি নেন লাগে নিবেন, কিন্তু এছাড়াও আপনার যদি আরও কিছু এমন কোনো মার্জিন দেওয়া থাকে মানে প্রশ্নে উল্লেখ করা থাকে, আপনি ওপরে 5 নেন,
উপরে মার্জিন নেবেন 5, নিচে মানে সাপোজ ধরেন, এত নেয় না কোনো সময়, বাট ধরেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তো নাই, ডিফল্টভাবে সাজানো নাই, সেক্ষেত্রে যাবেন কাস্টম মার্জিনে, এরপর আপনার প্রয়োজন অনুযায়ী মার্জিনের নাম্বারগুলো, মার্কগুলো দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেন ওকে দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। আমি ধরেন একটা দিই যে উপরে উপরে ফাঁকা করে দিই, এত মার্জিন যাক, উপরে 3 দিয়ে দিছি, এরপর ওকে দিয়ে দিই। কই আমার পেজটা গেল কই? আচ্ছা, এখানে খেয়াল করেন উপর থেকে 3 অনেক নিচে চলে আসছে স্কেলটা, প্রত্যেকটা স্কেলই নিচে চলে আসবে লেখার। এখানে আমার লেখাটা কিন্তু উপরে ছিল, মনে আছে আমি যখন এটা লিখছিলাম এটা উপরে ছিল, এটা স্কেল ফিট করে দেওয়ার জন্য এটা এখন নিচে চলে আসছে, এতখানি জায়গা ফাঁকা হয়ে গেছে, কারণ আমি এখানে মার্জিন দিয়ে দিছি যে উপর থেকে এই অবধি আপনি মার্জিন নেবেন। এরপরে কাজ হচ্ছে ওরিয়েন্টেশন। আপনাদের পোর্ট্রেট এখন লম্বাভাবে যেটা আছে এটা হচ্ছে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ মানে শোয়ানোভাবে বা আড়াআড়িভাবে যেটা থাকে, ঠিক আছে? আপনার যদি প্রয়োজন পড়ে ল্যান্ডস্কেপ পেজ নেওয়ার, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দেবেন, ল্যান্ডস্কেপ পেজ হয়ে যাবে, পেজ ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আমাদের ল্যান্ডস্কেপ খুব একটা লাগে না, পোর্ট্রেটই লাগে, পোর্ট্রেটে রাখবেন। এরপর আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইজ। আপনারা যখন সিভি লেখেন বা যে কোনো প্রয়োজনীয় কাজ করেন, ওই ক্ষেত্রে লেটার সাইজ হচ্ছে কমন সাইজ, এটাতে কাজ করে, কিন্তু সিভি এগুলোর ক্ষেত্রে আপনাকে সাইজ মেনটেন করে কাজ করতে হবে, যেমন A4 সাইজ নিতেই হবে। তো A4 সাইজ এখান থেকে সাইজে এসে দেন সিলেক্ট করে নেবেন। এখানে আরও অনেক সাইজ আছে, আপনার লাগলে নেবেন, ওখানে প্রশ্নে উল্লেখ করা থাকবে যে এই সাইজ নিয়ে কাজ করেন, ঠিক আছে? সেক্ষেত্রে এখান থেকে সাইজ নিয়ে এরপর কাজ করবেন। মোর পেপার সাইজ আপনাকে কাস্টমভাবে আপনি পেপার সাইজ নিয়ে নিতে পারবেন, বানায় নিতে পারবেন আর কি। A4 সাইজ একটা নিয়ে সিলেক্ট করি, এটা A4 সাইজের পেজ হয়ে গেছে এখন। এরপরে এখানে কাজ আর তেমন কিছু, আচ্ছা কলামের কাজটা, কয়টা কলামে কাজ করতে চান সেখানে এটাতে করি। এখান থেকে আপনি সাপোজ 3টা কলাম চাইতেছেন, যে পেজে 3টা কলাম হোক। এখন কথা হচ্ছে স্কেল, 3টা কলামের স্কেল কতটুকু হয়েছে, এখান থেকে এখানে একটা কলাম, এখান থেকে এই অবধি একটা কলাম, এখান থেকে এই অবধি একটা কলাম। আপনি যা লিখবেন কলাম ফুল না হওয়া পর্যন্ত এই অবধি স্কেল ধরেও কাজ করবে, খেয়াল করছেন? মানে আমি এখানে 3টা কলাম সিলেক্ট করে দিছি, এজন্য আপনি 2টা দিয়ে দিলে ও 2টা কলাম অনুযায়ী নিত, আপনি যেভাবে দিবেন ওকে, যেভাবে কমান্ড দিবেন ও সেভাবে কাজ করবে, ঠিক আছে? কলাম একটা পেজে আপনাকে বিভিন্ন কলামে কাজ করা লাগতেই পারে। আমার ফন্ট সাইজ বড় এই কারণে এরকম লাগতেছে, আপনার যে অনুযায়ী করেন সেই অনুযায়ী হবে। আচ্ছা, এরপর কমন আর কোনো কাজ নাই, এরপর হচ্ছে মেইলিংয়ের একটা কাজ আছে, এটা আরেকদিন আরেকটা ক্লাসে দেখাইতে হবে, কারণ পুরো মেইলিংয়ের ক্লাসটা পুরো একটা ক্লাসে যায়, ঠিক আছে? ওটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, আপনার যে এখানে যেখানে আপনার কলাম দেখাইলো আমাদের তো দেখায় না, এটা কিভাবে আনবো? কলাম না দেখালেও সমস্যা নেই, আপনি লিখলেই বুঝতে পারবেন, ও একটা স্কেল নিয়ে নিবে। আর রুলারটা আছে, রুলারটা না থাকলে ভিউ ট্যাবে যাবেন, এরপর রুলারটা অন করে দেবেন, এই যে ভিউ ট্যাব, এরপর রুলারটা অন করে দেন, তাহলে হচ্ছে রুলার দেখতে পাবেন। এই যে আমার যেমন এই যে এখন রুলার নাই, আমি আবার রুলার অন করে দিই, রুলার আসবে, এটা করেন। এটা সিলেক্ট করে এটা অন করে দিবেন, রুলার অন রাখলে তাহলে আপনি রুলারটা দেখতে পাবেন, রুলার অফ থাকলে দেখতে পাবেন না। যেমন আমি অফ করে দিই, এখানে রুলার নাই, এ পাশেও রুলারটা নাই, কোনো পাশে থাকবে না। যদি রুলার অন করেন সেক্ষেত্রে থাকবে, ঠিক আছে? ভিউ এখান থেকে দেখানোর আসলে কিছুই নাই, এগুলা ওই যে ওয়েব লেআউট কোন মোডে আপনি দেখতে চাইতেছেন এইটুকুই, আপনি এখান থেকে ছোট বড় তো করতে পারেন, আপনার যেই মোডে লাগে আপনি অটোমেটিক নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এই কারণে আপনার এখান থেকে রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট কোনো মোডে নেওয়ার প্রয়োজন পড়বে না, যদি পরে এখান থেকে দেখতে পারেন, জাস্ট এটা দেখার জন্য এগুলো দেয়। শুধু একটা কাজ বাকি, মেইলিংসের কাজটা, ওটা আলাদা একটা ক্লাসে নিতে হবে। ফাইল থেকে ফাইলের কাজ, ও এটা পুরোটাই শেষ। আচ্ছা, মেইলিংয়ের কাজটা অন্য একটা ক্লাসে দেখাবো, এখন আমি আপনাদের কাজ